নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরীচিকা। কাল রাত্রে গ্রামের লোকের ঘুম হয়নি ভালো। আজ চাটুজ্জে গিন্নির নাতনিকে দেখতে আসবার দিন। গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত। কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের ঘুম না হবার একমাত্র কারণ তা নয়। ছোট্ট গাঁ, সব শুদ্ধ ঘর 50 লোকের বাস। কেউ বিদেশে যায় না, চাকরি করে না, করবার দরকারও নেই। সামান্য জমি জমাটুকু নেড়ে চেড়ে প্রত্যেকে একরকম দিনপাত করে। কুলবেড়ে গ্রামের বাইরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেউ কিছু জানেও না, জানবার জন্য মাথাও ঘামায় না। তাই কাল যখন জানা গেল চাটুজ্জে বাড়ির মেয়েকে যে দেখতে আসছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত, তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখবার ও তার সঙ্গে কথাবার্তা কইবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপিয়ে উঠল। তাছাড়া যে বর সেই স্বয়ং আসছে নিজের চোখে পাত্রী দেখতে। আজকালকার ছেলে তাই ধরন। রেলের স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়েছে, বেলা 10টার মধ্যে এখানে পৌঁছে যাবে। রায়বাড়ির চণ্ডীমণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালির স্তূপ সরিয়ে নতুন মাদুর পেতে বসবার জায়গা করা হয়েছে, কারণ চাটুজ্জে বাড়িতে বাইরের বসবার ঘর নেই। পাত্রকে অভ্যর্থনা করবার জন্য গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কদিন থেকে গান বাজনার তালিম দিয়েছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াতে গিয়ে কলের গানে রিজিয়া ও বখতিয়ারের অভিনয় শুনে মুখস্থ করেছিল। গ্রামের আবালবৃদ্ধ বনিতাকে বহুবার শুনিয়েছে। আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হয়ে আছে। সকাল থেকেই চণ্ডীমণ্ডপের লোকজনের জটলা। তারা ঘন ঘন তামাক খাচ্ছে ও নানা বিষয়ে গল্পগুজব করছে। বিশ্বাসমশায়ের এক দূরসম্পর্কের ভাই কলকাতার কোন গদিতে বিল সরকারের চাকরি করত। কলকাতার গল্প বিশ্বাসমশাই তার মুখে অনেকবার শুনেছেন। সম্প্রতি তিনি তাই মুগ্ধ ও কৌতূহলী শ্রোতৃমণ্ডলীর সম্মুখে বলছিলেন। পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে এই গরুর গাড়ি ফিরছে, ওই বাঁশঝাড়ের আগালে পড়ে জুলির পথটা বুঝে গেছে কি না, ওই তাই ঘুরে আসছে বোধহয়। সকলেই গরুর গাড়িটা দেখল, কিন্তু কেউই বিশ্বাস করল না যে পাত্র আসছে। গরুর গাড়িটা ঘুরে পেছনের পথ দিয়ে আসছিল। কেউই দেখতে পেল না ছইয়ের মধ্যে লোকটা বসে আছে কিনা। মিনিট 5-6 পরে কলেজের ছেলেটি এসে মাদুরে বসেছে। তাকে ঘিরে রথযাত্রার ভিড়। ছেলেটির বয়স 23-24 কি 1-8 বছর বেশি। রং ফর্সা, গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর, চোখে চশমা। সে বৃদ্ধ বিশ্বাসমশায়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হওয়ার গল্প করছিল। সবাই হাঁ করে তাই শুনছিল। প্রথমে যদুভরের কীর্তন গান শুরু হলো। তারপরে দুলাল মুখুজ্জে শ্যামা বিষয়ে গাইলেন। একজন বেহালা বাজালো। তারপর রিজিয়া ও বখতিয়ার। গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তার ছেলে 3টিকে সঙ্গে নিয়ে চণ্ডীমণ্ডপে উঠলেন। সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না। গোলার ধানে সম্বৎসর চলে যায়, সুতরাং চাকরির ধারও ধারেন না। কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে। 5টি ছেলের একটিকেও লেখাপড়া শেখাননি, গান বাজনা শিখিয়েছেন। এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য সব গ্রাম থেকে 2-5 জন বাইরের লোক আমদানি হয়, সেই সব স্থানে ছেলে কয়টিকে সঙ্গে নিয়ে একখানা কম দামি বেহালা হাতে সাতকড়ি গিয়ে হাজির হন। ইনি আসন গ্রহণ করেই সেজো ছেলে বসন্তকে বললেন, বাবা, রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়েছে, একবার দৌড়ে যাও তো বাড়ি, ওই চালির মুড়োয় তোলা আছে। বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়ে নেমে গেল। অন্য সময় হলে সে বাবাকে 2 কথা শোনাতো,
কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সামনে তার সাহসে কুলোল না। ওই গেনু আজকাল যা কীর্তন গায় চমৎকার। ওই রাসু অধিকারীর গাওনা তো শুনেছি ওই ঘেঁটগাছির বারোয়ারিতে, ওই তার চেয়ে কম নয়। এই আমার ছেলে বলে বলছি না পদ্মখুড়ো, তা নয়। ওই রজনটা ফেলে এলে মুশকিল হলো কি না। আর শোনাচ্ছি একখানা, আসুক। পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত। তিনি গান বাজনা বিশেষ বোঝেন না, তবুও সাতকড়িকে খুশি করবার জন্য বললেন, আহা, হীরের টুকরো ছেলে তোমার বসন্ত, ওর গলা আর আমি শুনিনি। ওই কোজাগরি পুজোর দিন মহিমদার বাড়িতে গাইলে, আহা, আর যেমনি গলা তেমনি তালবোধ। সাতকড়ি ছেলে তিনটিকে চারিদিকে বসিয়ে নিজে মধ্যে বসলেন। ইতিমধ্যে রজন এসেছিল। গান শুরু হলো। আর একটু ঠায় ধর বাবা বলে সাতকড়ি গর্বিত হাসি মুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চেয়ে আবার চারিধারে চাইতে লাগলেন। গান একে একে অনেকগুলি হল। সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমায়েশ করে বলেন, মানু, গা তো ওই ওগো শ্যাম গুণমণি। বড় ছেলের শেষ হলে আবার সেই সেজো ছেলেকে ফরমায়েশ করছিলেন, ধর দিকি বাবা ওই মম মানস সুখ পাখি। অনেকদিন শুনিনি তোর মুখে। কৈলাস খুড়ো একটু ঠেকা দিয়ে যাও না, ভালো গান খানা। সাতকড়ি ছেলেদের নিয়ে আসবার পর আসরে আর কেউ আমল পাননি। সাতকড়ি নিজের ছেলেদের নিজে বাহবা দিয়ে হেসে চোখ বুজে ঘাড় দুলিয়ে ফরমায়েশ করে এমন জমিয়ে তুললেন যে আর কারো আমল পাবার জো ছিল না। খানিকটা পরে আগন্তুক শহুরে ছেলেটি কি কথায় কলেজের গল্প তুলল। সে নতুন কলেজে ভর্তি হয়েছে, বয়স অল্প, দেখতে সুশ্রী। এ ধরনের অজপাড়া গাঁয়ের লোকজনের মাঝে কথা বলেও সুখ আছে। তার ইংরেজি বুকনি মিশানো কথাবার্তায় সাতকড়ি ভয় খেয়ে গেলেন। ছেলেটি বলছিল, এসব পাড়া গাঁয়ে সেসব কেই বা বোঝে? এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে? কলেজে আজকাল মেয়েরা পড়ছে, MA BA পর্যন্ত পাশ করছে। সেসব দিন কি আর আছে? দেখে আসুন একবার কলকাতায় গিয়ে। মেয়েদের এত লেখাপড়ার কথা এ গ্রামে কেউ শোনেনি। কৈলাস ভট্টাচার্য বিস্ময়ের সুরে বললেন, মেয়েরা MA BA পাশ দিচ্ছে? বলো কি বাবাজি, কই এ কথা শুনিনি তো। এ পাড়াগাঁয়ে বসে শুনবেন কোথা থেকে? ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি, সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না। ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হলেন। শুধু অপ্রতিভ নয়, কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করলেন। পাঁচটি ছেলের কোনোটিকেই লেখাপড়া শেখানোর কোনো চেষ্টা করেননি। গান বাজনা শিখলে ভদ্র সমাজে, মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাবে, এতদিন তিনি এই জেনে এসেছেন। ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করেছেন। কুলবেড়ের বাইরের বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত, তাদের খোঁজও তিনি জানতেন না। তিনি নিঃশব্দে তার বেহালাখানি খেরোর খাপের মধ্যে পুরলেন, রজনের থলিটা সবার অলক্ষ্যে বড় ছেলের হাতে তুলে দিলেন। একটু পরে জলযোগের ডাক পড়ল। এও কেবলমাত্র ভাবী পাত্রের জন্য নয়, গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য। ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখল। দেখে একটু নিরাশ হল। 4-5খানি খড়ের বড় বড় ঘর, সামনের উঠোনে বড় বড় গোটা কতক গোলা, দক্ষিণে একটা পুকুর, একটা বাতাবি লেবুর গাছ ও গোটা কতক নারকেল গাছ। পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী, তিনি গ্রামশুদ্ধ সকলকে আদর করে বসালেন, জলযোগের ব্যবস্থা করলেন। ক্রমে বেলা চড়ে গেল। মধ্যাহ্নভোজন মিটতে 2টো বাজল। ছেলেটি একটু অবাক হলো এদের ভোজনের পরিমাণ দেখে। একটি 15 বছরের বালকও যা খেল, তা তার নিজের 3 বেলার খোরাক। বেলা যখন 5টা, তখন কৈলাস ভট্টাচার্য এসে বললেন, বাবাজি ওঠো, একবার মেয়েটিকে দেখো। বাবাজি বলি,
তোমার সঙ্গে তো সম্পর্কই বাঁধল, এই মেয়ে দেখে অপছন্দ হবে না। তবে এ তো শহর বাজার নয়, এই একটু আধটু যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি। এসো বাবাজি। আবার চাটুজ্জে বাড়ির চণ্ডীমণ্ডপে অনেক লোক জড়ো হয়েছে। গতিক দেখে মনে হয় আজকের মতো একটা উৎসবের ব্যাপার এদের গ্রামে অনেককাল ঘটেনি। অন্তত আগন্তুক ছেলেটির তাই মনে হলো। নতুবা গৃহস্থ বাড়িতে মেয়ে দেখানো রূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ কেন? মেয়ে দেখে ছেলেটি সন্তুষ্ট হল। বেশ স্বাস্থ্যবতী, রং খুব ফর্সা না হলেও মানানসই, মুখশ্রী সুন্দর, বড় বড় চোখ। কেবল এদের চুল বাঁধবার ধরন সে পছন্দ করল না। পাতা কাটা খোঁপা শহর থেকে কোনকালে উঠে গেছে, আর এরা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে। তাছাড়া অত গয়না কেন গায়? গয়নার ভারে মেয়েটি যেন বিব্রত হয়ে পড়ছে। দিদিমা সজল চোখে বললেন, ওকে নাও গিয়ে দাদা ভাই, ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই, এ আমি বড় গলা করে বলতে পারি। ওর মা আমায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল, মেয়ে তখন 3 মাসের, সেই থেকে আমার কাছে মানুষ। আমারও তো ও ছাড়া আর কেউ নেই। ওর বাবা কোনো খোঁজ নেয় না, সে আবার বিয়ে করেছে, ছেলে পুলেও হয়েছে, সে এদিক মারায় না। তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তি হই, তারপর যা রইল সবই তোমাদের। কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না। আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি। কৈলাস ভট্টাচার্য বললেন, এ গায়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকরুন? আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন, তারা তো ছিলেন গায়ের মালিক, মাথার মণি। আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি? রাম, এই যে দেখছো বাবাজি, এই উত্তরে মাঠ, এই সব লাখরাজ, একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত। তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই, একা বউ ঠাকরুন আছেন, মেয়ে মানুষ, তাই চাষবাস হয় না। নইলে 60-70 বিঘে খাসে আমন ধানের জমি রয়েছে, 2 বড় পুকুর রয়েছে, চাষ করলে ভাবনা কিসের? এই দেখছো বটে খড়ের ঘর, এ গায়ে সকলেই এদের প্রজা। ছেলেটির নাম সুরেন। আহারাদির পরে সে বাড়ির চারধার ঘুরে দেখল। কলকাতায় থাকবার আজকাল বড় কষ্ট। পড়াশুনো শেষ করে চাকরির বাজারও সুবিধে নয়। যদি এখানে বিবাহ করে সম্পত্তি পেয়ে বাস করা যায়। এই পল্লীগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম থেকে অনেক দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটবে এখন। সুরেন জিজ্ঞাসা করল, আচ্ছা, এই জমিটা পড়ে আছে কেন ভট্টাচার্য মশাই? ওই যে তোমাদের বললাম বাবাজি, এদের বাড়িতে চাষ করবার মানুষ নেই। বুড়ি একা তো সব দিক দেখতে পারে না। তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন, তবে তুমি এসে সব নিজের হাতে নাও না। তোমায় তাহলে কি কারুর চাকরি করতে হবে? পায়ের ওপর পা দিয়ে ওই চাটুজ্যেদের 7 পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে, তোমারও কাটবে। সুরেন নিজের মেষের কথা ভাবছিল। জানলাহীন ছোট্ট ঘরটার কথা ভাবল। হাওয়া কোনো কালে খেলে না, গরমে অর্ধেক দিন রাত্রে ঘুম হয় না। এতটুকু এক টুকরো মাছ, বিস্বাদ ডাল, ততোধিক বিস্বাদ তরকারি। একদল লোক খেয়ে উঠে গেলে তাদের উচ্ছিষ্ট ভালো করে না ধুয়েই তার উপর আর একদল লোক খেতে বসে যায়। দেওয়ালের গায়ে আরশোলা চলাচল করে। সব কথা ভেবে দেখল, এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন, নিজের লোকজন, নিজের হুকুম মতো সকলকে খাটানো,
সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে। এসব তো তার কাছে স্বর্গের মতোই নাগালের বাইরের জিনিস। মন্দ কি? আইন পাশ করে কি হবে? এই তো বেশ। মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয়াশয় সংক্রান্ত আরও প্রশ্ন করতে লাগল। কলমের বাগানগুলো কোন দিকে, প্রত্যেকটাতে কতগুলো করে গাছ, পুকুরগুলো কি মাছ ছাড়বার উপযুক্ত আছে। বেলা খুব পড়ে এসেছিল। নিকটের বিলের ধার থেকে চড়ে গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরছিল। সান্ধ্য হাওয়ায় তালগাছে বাবুই পাখির বাসা দুলছে ও শুকনো তালপাতার খড়মড় শব্দ হচ্ছে। সুরেন একা একটু বেড়াবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা ধরল। কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে সঙ্গে আসেন এটা সে চায় না, কিন্তু ভট্টাচার্য মশাই খোশ গল্পের শ্রোতাকে অত সহজে ছেড়ে দিতে রাজি নন। তিনিও সঙ্গে সঙ্গে চললেন। ওই শুভরত্নপুরের খড়ের মাঠটার সালিয়ানা 300 টাকা আয় ছিল বাবাজি। মারুজ্জে গিন্নি তো বোঝেন না, ওকে ঠকিয়ে সেটা 12 ভূতে খাচ্ছে। তুমি দেখে শুনে খাসে আদায় করবে শিখিয়ে দিলাম তোমায়। সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডীমণ্ডপে জড়ো হলো। সুরেন এবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভেসে গেল। সাতকড়ির বেহালা 2-3 বার ফরমাইশ করে শুনল, তার ছেলের কীর্তনের তারিফ করল। সাতকড়ি বলল, গাঁয়ের সব ছেলেরা আমায় ধরেছে, তোমায় বলতে সাহস করে না বাবাজি। এইবার ওরা একটা শখের দল খুলেছে, তোমায় কিছু চাঁদা দিতে হবে। তিনি আরও কি বলতে যাচ্ছিলেন, এমন সময় একটি লোক হাসি মুখে চণ্ডীমণ্ডপে উঠে হাত তুলে সকলকে নমস্কার করল। সাতকড়ি বললেন, এসো মাস্টার, বসো। স্কুল ছেড়ে দিয়েলে? সুরেন বাবাজি, এর সঙ্গে তোমার আলাপ নেই? ইনি পাশের গাঁয়ে স্কুল খুলেছেন, খুব ভালো মাস্টার। নিভাননীকে ইনি একবেলা ইংরেজি পড়ান। মাস্টার সুরেনের দিকে চেয়ে দাঁত বার করে হাসল। তাকে দেখে সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হল না। এমন তেল মেখেছে যে কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে, মুখ পানে লাল, বোকার মতো হাসিটা। হ্যাঁ, ইংরেজির অধ্যাপক বটে। ভাবি পত্নীর ইংরেজি শিক্ষাটা হচ্ছে ভালোই, মাস্টার জুটেছে যখন এমন। মাস্টার বসে বকবক করছিল। নিজের কৃতিত্ব ব্যাখ্যা করবার সুযোগ কে ছাড়ে? কি করে নিভাননীকে অক্ষর চেনালো, কি করে ABC লিখতে শেখালো, সেই সব বলল। মাস্টারের কথা শুনে সুরেনের মনে হলো ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষাজ্ঞানরূপ সৌধের সর্বোচ্চ সীমা। অতএব ছাত্রীর বিদ্যা কিরূপ হয়েছে তা সহজেই অনুমান করা যেতে পারে। কিন্তু কি করবে সে? এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়েকেই জীবনসঙ্গিনী করে নেওয়া ছাড়া গত্যন্তর নেই। মেসের দেনা মেটাতে না পারলে আগামী মাসে ছেড়ে দিতে হবে। চারধারে বন্ধু বান্ধব মহলে দেনা দেনা, কলকাতায় আর কতদিন টিকে থাকা চলবে? ভাগ্যে সেই মেয়েটির বাপের এক বন্ধুর কাছ থেকে মেয়ের সন্ধান পেয়েছিল। তিনিও তার মেসেই থাকেন। তার চিঠি নিয়ে সে এখানে এসেছে মেয়ে দেখতে। পাল্টি ঘর, দেখতে সুশ্রী, কলেজে পড়াশোনা করেছে, এদেরও আপত্তি হবার কথা নয়। কিন্তু একটা গোলমাল আছে, সে কথা এখনো পর্যন্ত সে কাউকে বলেনি, কারণ কেউ তাকে জিজ্ঞাসা করেনি। সে অতি দরিদ্র, তার নিজেদের ঘরবাড়ি পর্যন্ত নেই। তার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন, সেকালের ঘর জামাই। এদের কথাবার্তায় সে বুঝেছে যে শিক্ষিত শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকবে, গাড়ি ঘোড়া চড়বে, গয়নাগাটি পরবে। এই মেয়ের দিদিমার একটা স্বাদ, এবং সম্ভবত মেয়েরও। কিন্তু তার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হবার নয়, সে কথা খুলে বলা হয়নি। সে বন্ধুবান্ধবদের কাছ থেকে কাপড় জামা চশমা ধার করে এনেছে বলে, ও চেহারাটা সুশ্রী বলে ওদের পক্ষে ধরে নেওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। এরা সন্ধান করেও আসল ব্যাপার বের করতে পারত না,
কারণ তার মামারাও সত্যই অবস্থাপন্ন। তার পিতামাতা ও ভাই বোনদের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু, তা এরা বাইরে থেকে বুঝতে পারবে কি? বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোক এরা। নানা দিক ভেবে সে এখানে এসেছিল। মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনেছে। মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াবে সত্য বটে। সে এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও, তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হয়ে যাবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করে বিষয়ের লোভে এখানে বিবাহ করে, যদি সে কাউকে কিছু না ভাঙে, হয়তো এরা কোনো অনুসন্ধান করবে না তার বিষয়ে, হয়তো বিবাহ হয়ে যাবে। কিন্তু সে কাজের পরিণাম ভালো নয়। এরপর স্ত্রী পর্যন্ত তাকে অশ্রদ্ধা করবে। রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠল। নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করেছে। সারা রাত সে ঘুমোতে পারল না। অত্যন্ত সহজেই এ বাড়ি, এই গ্রামের মাঠ, বন তার আপনার হতে পারে। কি করবে সে? পরদিন সকালে উঠে সে যাত্রার জন্য প্রস্তুত হল। কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচ তাকে নিজের বাড়িতে যেতে বলেছিলেন। সুরেনের আপত্তি তিনি শুনলেন না। বললেন, বাবাজি, ভারী তো খাওয়াবো, দুটো মাছের ঝোল ভাত, তার জন্যে কি তোমার ট্রেন ফেল করাবো আমি? সব সকাল সকাল হয়ে যাবে। এখন গাড়ি ধরিয়ে দেবার ভার আমার ওপর। তুমি এখন থেকে আপনার জন হতে চললে দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি? খাওয়ার আয়োজন সকাল সকালই হলো। দুধ, মাছ, দই সব চাটুজ্জে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। তাদেরই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হয়েছিল। চাটুজ্জে গিন্নিও উপস্থিত ছিলেন। কাছে বসে যত্ন করে খাওয়ালেন। ছেলেটিকে সত্যিই তার ভালো লেগেছিল। দেখতে সুশ্রী, বুদ্ধিমান, অমায়িক, লেখাপড়া জানা তো বটেই। নিভাননীর অদৃষ্টে এখন এমন বর জুটলে তো তেমন কপাল কি সে করেছে? গরুর গাড়িতে ওঠবার সময় তিনি পথে খাবার জন্য গাড়িতে ডাব, পেঁপে ও আম তুলে দিলেন। বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলে দিতে যাবে, তাই ঠিক হলো। চাটুজ্জে গিন্নি সুরেনের হাত দুটি ধরে বললেন, দাদা ভাই, এ কাজ যাতে বৈশাখ মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে। নিভাননীকে তোমায় নিতেই হবে। দেখে শুনে তো সবই গেলে, তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও, এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান। আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার কোনো অমত নেই। গিয়েই পত্তর দিও দাদা। সুরেন চলে গেলে দিন কত গ্রামে তার সম্বন্ধে আলোচনা চলল। এক সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করেছে। কৈলাস ভট্টাচ তো সকলের কাছে তার শতমুখে প্রশংসা করে বেড়ালেন। একদিন করে সপ্তাহখানেক কেটে গেল। সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই এলো না। চাটুজ্জে গিন্নি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। ক্রমে দিন 12 কাটল, কোনো খবর নেই। চাটুজ্জে গিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচকে দিয়ে লিখিয়ে রেজিস্ট্রি পত্র দিলেন। আরও দিন কাটল, সে পত্রের কোনো জবাব এলো না। চাটুজ্জে গিন্নি কৈলাস ভট্টাচের কাছে এসে কেঁদে পড়লেন। কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিনকতক ভাগে কাঁঠালের ব্যবসা করেছিল। বাড়তিনে কাঁঠালের চালান নিয়ে কলকাতায় গিয়েছিল। সুতরাং তাকেই সুরেনের বাসার ঠিকানা দিয়ে কলকাতা পাঠানো হলো। 3 দিন পর রাম ফিরল। কলকাতার মেসের সেই বাবুটি একখানা পত্র দিয়েছেন। সেখানা সে বাবার হাতে দিয়ে চুপ করে রইল। কৈলাস পত্রখানা খুলে পড়লেন। সুরেন বেঁচে নেই। এখান থেকে ফিরে দিনকতক পরে সে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলে বলতে। সেখানে কলেরা হয়ে মারা গিয়েছে।
সময় কারো জন্য অপেক্ষা করে বসে থাকে না। পরের শ্রাবণেই নিভাননীর বিবাহের দিন স্থির হয়ে গেল। পাড়ার বড় চণ্ডীমণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হয়েছে। দুপুরের পর থেকে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হয়ে ভিড় করছে। গ্রামশুদ্ধ সবারই আজ চাটুজ্জে বাড়ি নিমন্ত্রণ। শুধু ব্রাহ্মণ পাড়াটুকু যে তা নয়, শূদ্র ভদ্র সবারই। কৈলাস ভট্টাচ ব্যস্ত আছেন, কারণ চাটুজ্জেদের পুকুরে সব ছোট মাছ বলে মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হয়েছে। মাছ এখনো এসে পৌঁছয়নি। বিকালে বরের দল এলো। বরের বাড়ি এদিকেই, গোটা 2 স্টেশন পরেই। এদের আনতে বরের পালকি বাদে খান 5-6 গরুর গাড়িও স্টেশনে গিয়েছিল। বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি, 2-1টি বালকও আছে। মেয়েরা চণ্ডীমণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করবার জন্য ভিড় করে দাঁড়িয়েছিল। মেটে হাঁড়ির ভেতর দৃষ্টিপ্রদীপ নিয়ে কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করছিলেন। চাটুজ্জে গিন্নি একটু পিছনে দাঁড়িয়েছিলেন। বরের পালকি পাকুড়তলায় নামালো। বর পালকি থেকে বের হলো। বরকে এ পর্যন্ত এখানকার কেউ দেখেনি। বরের জ্যাঠামশাই এসে সব ঠিকঠাক করে গিয়েছিলেন। বয়স 40-এর কাছাকাছি হবে। দোজপক্ষে বিবাহ করছে এবং খুব ফর্সা না হলেও কালো নয়, বেশ স্বাস্থ্য। মাথার সামনের দিকে একটা ছোট টাক। চাটুজ্জে গিন্নি অনেকক্ষণ থেকে একদৃষ্টে পালকির দিকে চেয়েছিলেন। ঝি বউরা উলু দিয়ে কলরব করে উঠলে তার যেন চমক ভাঙল। তিনি তো জানতেন সুরেন আসছে না, আসতে পারে না। তবুও পালকি থেকে সুরেনের পরিবর্তে একে আসতে দেখে তিনি নিরাশ হলেন কেন কে জানে।